আমরা এই পর্যন্ত তড়িৎ প্রাবল্য সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, আর তড়িৎ ক্ষেত্রকে তড়িৎ প্রাবল্যের ধারণা থেকে এই পর্যন্ত আমরা বর্ণনা করেছি। এখন আমরা তড়িৎ বিভব নামক একটি নতুন রাশি সম্পর্কে জানব। ইহা একটা স্কেলার রাশি এবং এর সাহায্যে তড়িৎ ক্ষেত্রকে আরও সহজভাবে বর্ণনা করা যায়। কিন্তু এই তড়িৎ বিভব সম্পর্কে জানতে গেলে সবচেয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো শক্তি অর্থাৎ এনার্জির কথা বিবেচনা করতে হবে। কারণ এই বিভব কথাটি আসে এনার্জি কথাটি থেকে। আমরা শক্তি সম্বন্ধে ক্লাস 11-এ কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে পড়েছি। সেখানে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স সম্পর্কে পড়েছি এবং সেই সংরক্ষী বলের ক্ষেত্রে কিভাবে বিভব হয় বা বিভবের সংজ্ঞা পাই সেই সম্পর্কেও জেনেছি। সুতরাং এই বিভব, তড়িৎ বিভবই হোক না কেন, সেই বিভব সম্পর্কে আমাকে জানতে গেলে সবচেয়ে প্রথমে শক্তি, সেই পুরনো কথাগুলো আমাদের একবার মনে করিয়ে নিতে হবে। কি বললাম? সংরক্ষী বল, সংরক্ষী বল বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। কাকে বলে কনজারভেটিভ ফোর্স? তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই পড়েছ। আরেকবার বলে দিই, কোনো বলের বিরুদ্ধে করা কার্যকে যদি পুনরুদ্ধার করা সম্ভব হয় তবে সেই বলকে সংরক্ষী বল বলা হয়। সংরক্ষী বলের উদাহরণ হিসেবে আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা বলি অভিকর্ষ বল। একইভাবে এই যে এখন যেটা পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িতাধানের মধ্যে যে ক্রিয়াশীল বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল যে বল। আরও অনেক কনজারভেটিভ ফোর্স আমরা পড়েছিলাম। এবার এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাও একটা কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ এই বলের ক্রিয়াতেও সংরক্ষী বল যে সংজ্ঞাটা পেয়েছি, এই বলের ক্রিয়াতেও আমরা দেখব যে এখানে যদি কোনো বলের বিরুদ্ধে কার্য করা হয় তাহলে সেই কার্য পুনরুদ্ধার করা সম্ভব হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলার আগে আমরা অভিকর্ষ বল দিয়ে এই সংরক্ষী বলটাকে একবার মনে করে নিই। কী ছিল ব্যাপারটা? যে একটা বস্তুকে, এটা ধরে নিই একটা বস্তু, সেটা আছে ভূমির ওপরে, এটা হচ্ছে ভূমি বা ভূপৃষ্ঠ। এখানে একটা বস্তু রেখেছি আমি। এবার এই বস্তুটিকে একটা নির্দিষ্ট উচ্চতায়, ধরা যাক এই উচ্চতায় নিয়ে আসা হলো, এই উচ্চতায় নিয়ে আসা হলো। অর্থাৎ বস্তুটি ওপরে যখন তোলা হলো, অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদের কার্য করতে হয়। এই কার্য বস্তুটির নতুন অবস্থানে বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়। অর্থাৎ এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদের একটা, এইখানে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে এই বলের বিরুদ্ধে কোন একটা বল প্রয়োগ করে তবে বস্তুটাকে এই দিকে নিয়ে যেতে হচ্ছে।
তাহলে এখানে কি করা হচ্ছে, একটা কার্য করা হচ্ছে, বল আর এই যে ডিস্টেন্স, দূরত্ব, কার্য করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি সেই কার্যটা এখানে স্থিতিশক্তি রূপে জমা হচ্ছে। এখন বস্তুটাকে যদি অবাধে চলতে দেওয়া হয় তাহলে দেখা যাবে বস্তুটি অভিকর্ষের প্রভাবে কি হবে, নিচের দিকে নামতে থাকবে। এতে কি হবে, বস্তুটির স্থিতিশক্তি ক্রমশ ব্যয় হয়ে যাবে এবং আমরা বলতে পারি সমপরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে। এই যে ডেরিভেশনগুলো, এইগুলো আমরা ক্লাস 10-এ শিখেছি, 9-10-এ শিখেছি, সুতরাং এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি ধরে নেব। এবার অবাধে চলতে দিলে কোনো বস্তু সর্বদা বস্তুটি নিজের ন্যূনতম স্থিতিশক্তির অবস্থানে যেতে চেষ্টা করে। এইখানে যখন ভূমিতে ছিল, এইটাই হচ্ছে এই বস্তুটির শূন্য অবস্থান বা প্রাথমিক অবস্থান। এইখানে থাকাকালীন এর স্থিতিশক্তি ছিল সর্বনিম্ন, বস্তুটার, এই বস্তুটার স্থিতিশক্তি ছিল সর্বনিম্ন। আর এইটা যদি উচ্চ ধরি, এর পরিপ্রেক্ষিতে এইখানে স্থিতিশক্তির একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে, সেই মানটা নির্ভর করছে এই হাইটের উপরে, উচ্চতার উপরে। এখন বস্তুটি নেমে যখন পূর্বের অবস্থানে আসে তখন ওই স্থিতিশক্তি যেটা এখানে জমা হয়েছে সেই স্থিতিশক্তি সম্পূর্ণরূপে ব্যয় হয়ে যায়। এবং ব্যয় হয় কিভাবে, কার্য করার জন্য। অর্থাৎ স্মৃতিশক্তি ব্যয় হয় কার্যরূপেই এবং সেটা পরিণত হয় গতিশক্তিতে। অর্থাৎ আমরা বলতে পারি এই কার্যের পরিমাণ বস্তুটি ওপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয়েছিল ঠিক তার সমান হয়। অর্থাৎ বস্তুটি ওপর থেকে নিচে নামাতেও সেই একই পরিমাণ কার্য করতে হয়, সুতরাং শক্তি সংরক্ষিত থাকে। তাহলে এইটাই হচ্ছে সংরক্ষী বল, যেখানে যে পরিমাণ কার্য করা হয়েছিল সেটা পুনরায় উদ্ধার করা যায়, সেটাকেই আমরা বলি সংরক্ষী বল। এবার সংরক্ষী বলের ক্ষেত্রে বস্তুটিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে এলে যে কৃতকার্য করা হয় তার পরিমাণ শুধু ওই দুটি বস্তুর অবস্থানের ওপর নির্ভর করে। অর্থাৎ এটা জিরো পজিশন ছিল, এই হাইটটা ছিল কত আমরা ধরে নিয়েছি। তাহলে স্থিতিশক্তির একটা ডেরিভেশন আমরা শিখেছিলাম, সেটার কত পেয়েছিলাম, mgh। এইচটা কি, এইচটা হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব, ডিস্টেন্স। সুতরাং এই কৃতকার্যের মানটা যেটা পাচ্ছি সেই মানটা ওই দুটির অবস্থানের ওপর নির্ভর করে, কিন্তু বস্তুটিকে কোন অবস্থানে বা কোন পথে বস্তুটিকে আনা হয়েছে তার উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুটাকে আমি সোজাসুজি এইভাবে না ওপরে তুলে আমি যদি আঁকাবাঁকাভাবেও যদি ওপরে তুলি তাহলেও দেখা যাবে স্থিতিশক্তির মান, এই বস্তুটা যখন এইখানে স্থির অবস্থায় থাকবে তখন এই বস্তুটির মধ্যে স্থিতিশক্তির মান mgh হবে। এটাই হচ্ছে সংরক্ষী বলের ব্যাখ্যা। আরও বলা যায় বদ্ধ পথে মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। বদ্ধ পথ যদি ধরি যে এইখান থেকে শুরু হয়েছিল, এইখান থেকে গেল এখানে এবং আবার এইখান থেকে এইখানে এলো, তাহলে একটা পথ কমপ্লিট হলো। এই পথটাকে একটা বদ্ধ পথ রূপে কল্পনা করি। তাহলে মোট কৃতকার্য কি হলো, যেতে যত কৃতকার্য আসতে ঠিক তার সমান এবং বিপরীত কৃতকার্য। তাহলে এই দুটো কার্য পরস্পর প্রতিমিত হয়ে গেল, শূন্য হয়ে গেল মোট কৃতকার্য। এটাই হচ্ছে সংরক্ষী বলের ব্যাখ্যা। এখন তড়িৎ ক্ষেত্রেও যে কোনো বিন্দুতে অবস্থিত আধানের ক্ষেত্রে, হ্যাঁ একটা জিনিস বলে রাখি, এই যে আমি বললাম যে সংরক্ষী বলের ক্ষেত্রে বস্তুটিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে এলে কৃতকার্যের পরিমাণ শুধু ওই দুটি অবস্থানের উপর নির্ভর করে,
কোন পথে বস্তুটিকে আনা হলো তার উপর নির্ভর করে না। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের ক্ষেত্রেও এই প্রমাণটা কিন্তু আমরা এর পরেই, এই ভূমিকাটার পরেই ডেরিভেশন করব, ব্যাখ্যা করব বা প্রমাণ করব বলতে পারি। এবার একটু তড়িৎ ক্ষেত্রের দিকে আসা যাক। তড়িৎ ক্ষেত্রে কি হয়? তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে অবস্থিত আধানের ওপর সর্বদা একটা বল প্রযুক্ত হয়। ধরা যাক এই জায়গাটা একটা আধান নিয়ে আসা হয়েছে, এটা একটা আধান, আমি এটা কল্পনা করছি, এটা একটা আধান, কিউ আধান এখানে নিলাম। এবার কিউ আধান এর কাছাকাছি কোনো একটি আধানকে যদি আনা হয়, কোনো একটা আধানকে নিয়ে আসা হলো এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কারণ এই আধানটা তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা ছোট্ট আধান এখানে নিয়ে এলাম, কিউ নট বা কিউ জিরো। এটা খুবই একটা ছোট্ট আধান, এত ছোট আধান যে এই আধানটাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, অর্থাৎ কোনো নড়িয়ে দিল বা সরিয়ে দিল, আমরা দেখতে পাচ্ছি দুটোই পজিটিভ, অথবা একে বিকর্ষিত করে আরও দূরে সরিয়ে দিল, এরকম নয়। এই বস্তুটি রেস্ট অবস্থায় আছে। এই আধানটা আনা হলে কোনোভাবেই এর পজিশন কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই রকমভাবে আমাদের ধরে নিতে হবে। এই আধানটাকে টেস্ট চার্জ যেটা আমরা বলি, সেটাকে খুবই ছোট ধরা হচ্ছে। এবার এইটা যে পজিটিভ ধরেছি, তাহলে এইখানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে এই আধানটি এই দিকে একটা বল অনুভব করবে, কারণ এইটা পজিটিভ দুটোই পজিটিভ, সুতরাং বিকর্ষণ করবে, সুতরাং এই দিকে বলটাকে, বলের দিক হবে এই দিকটা। আবার এটা যদি ঋণাত্মক আধান হতো, তাহলে আমরা বলতে পারি বলের অভিমুখ হতো এই দিকটা। আমরা বোঝার জন্য পজিটিভ ধরেই বোঝার চেষ্টা করছি। এবার দেখো, এই যে আধানটা স্বাভাবিক অবস্থায় এইখানে আনলে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে, এই আধানটা এই দিক দিয়ে চলে যাওয়ার বা বিকর্ষিত হবার প্রবণতা থাকে। এখন যদি একটা বহিস্থ বল দিয়ে আমরা এমন একটা বল প্রয়োগ করি যাতে বস্তুটা এই বিন্দুতেই স্থায়ী অবস্থায় থাকে বা রাখা যায় সেই বল দিয়ে, তাহলে কি হবে? ওই বহিস্থ বলটা একটা কার্য করবে। সেই কার্যটাকেই আমরা কি বলছি? সেই কার্যটাকেই আমরা বলছি স্থিতিশক্তি, যা এই আধানটির স্থিতিশক্তি বৃদ্ধি করবে। এই স্থিতিশক্তি পরিমাপের জন্য প্রচলিত নিয়ম অনুসারে আমরা একক ধনাত্মক আধানকে টেস্ট চার্জ রূপে গণ্য করি। সুতরাং কি বলা হচ্ছে যে এই দিকে একটা বিকর্ষণ হবে, মানে এইটা হচ্ছে কি বলবো, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে ফোর্সটা দেবে স্বাভাবিকভাবে। এবার এইটাকে প্রতিহত করতে গেলে তার বিপরীতে বহিস্থ এজেন্টকে এই দিক বরাবর, আমি এটাকে এক্সটার্নাল বলে লিখছি, ইএক্সটি, এফ এক্সটার্নাল, এই বলটাকে এই অভিমুখে কার্য করতে হবে। সুতরাং এইখান থেকে বলটা যদি এইখান পর্যন্ত ধরি, তাহলে এই বলটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই জায়গাটা যদি ধরি, এই ক্ষুদ্র দূরত্বটাকে যদি এক্স ধরি, তাহলে ডাব্লু ইজ ইকুয়ালস টু কী হচ্ছে? মাইনাস এফ এক্সটার্নাল, এটা এখন মাইনাসটা দিলাম না, এফ এক্সটার্নাল, এই বলটা দিয়ে কত দূরত্ব? এইটা। সুতরাং এই পরিমাণ কার্য করতে হবে। এই কার্যটাই এই আধানটার মধ্যে স্থিতিশক্তিরূপে জমা হবে, স্থিতিশক্তিরূপে সঞ্চিত হবে। এইটা থেকে এফ এক্সটার্নালের মানটা কি? এই এফ এর মানের সমান এবং বিপরীত। সুতরাং ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি আমি এটাকে ব্যাখ্যা করি, তাহলে মাইনাস এফি ডট এক্স, এই পরিমাণ শক্তি এই আধানটার মধ্যে জমা হবে। এখন পৃথিবীর ক্ষেত্রে যেমন শূন্য অবস্থা, ভূমিটাকে একটা শূন্য অবস্থান ধরা হয়, এবং অন্য যে কোনো অবস্থানই হচ্ছে তার বিশেষ অবস্থা, যেখানে তার শক্তি
স্থিতিশক্তির মান বাড়ে এবং পুনরায় সেই ভূমি অবস্থানে পৌঁছাতে গেলে সেই স্থিতিশক্তি ব্যয় করেই তাকে আসতে হয়। ঠিক একইভাবে কোনো একটা আধানকে যখন আমরা বিচার করছি একইভাবে, তেমনি তড়িৎ স্থিতিশক্তির ক্ষেত্রে কোনো আধানের শূন্য অবস্থান সাধারণত ওই তড়িৎ ক্ষেত্র উৎপাদনকারী সকল আধানের হইতে কত দূরে হবে? অসীম দূরে। এটার ব্যাখ্যা আমরা আগেই করেছি যে এফ এর মান সর্বনিম্ন কোথায় হবে? যে যেখানে তড়িৎ ক্ষেত্র আছে তার থেকে অসীম দূরত্বে। তড়িৎ প্রবাল্য বলার সময়, তড়িৎ ফোর্স বলার সময় এগুলো আমরা আলোচনা করেছি। সুতরাং আবার বলছি, তড়িৎ স্থিতিশক্তির ক্ষেত্রে কোনো আধানের শূন্য অবস্থান সাধারণত ওই তড়িৎ ক্ষেত্র উৎপাদনকারী সকল আধান হইতে অসীম দূরত্ব বলে গণ্য করা হয়। এইরূপে শক্তির বিবেচনা হইতে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতেই, সুতরাং এই বিন্দুতে যদি আনা হয় এইখানে একটা স্থিতিশক্তির মান হবে, যদি এইখানে একটা বিন্দু ধরা হয় এবং এইখানে যদি টেস্ট চার্জ জায়গায় আনা হয় সেখানে একটা স্থিতিশক্তির উৎপন্ন হবে। সুতরাং এইরূপে শক্তির বিবেচনা হইতে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে একটা নতুন ধর্মের কল্পনা করা যায়। এই ধর্মই হলো বিন্দুর তড়িৎ বিভব। সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রক্ষিত একটি একক ধনাত্মক আধানের তড়িৎ স্থিতি শক্তিকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব। তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে বহিস্থ সংস্থা কর্তৃক যে পরিমাণ কার্য করতে হয় তার দ্বারাই ওই বিভবের পরিমাপ করা হয়। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে একটি আধান, ধরে নেওয়া যাক সেই আধানটাকে আমরা ক্লাস কিউ বললাম, সেই আধানটাকে অসীম দূরত্ব থেকে কোন একটা বিন্দু পিতে আনতে বহিস্থ সংস্থা দ্বারা কৃতকার্য ডাব্লু হয়। সুতরাং উপরের এই সংজ্ঞা অনুসারে তড়িৎ বিভব ভি সমান আমরা লিখতে পারি ডাব্লু বাই কিউ, বা ডাব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ, অর্থাৎ কৃতকার্য সমান হচ্ছে বিভব ইন্টু আধান। এবার বহিস্থ সংস্থা দ্বারা কৃতকার্য আধানটিতে তড়িৎ শক্তি রূপে সঞ্চিত থাকে। সুতরাং আমরা লিখতে পারি যে স্থিতিশক্তি সমান বিভব ইন্টু আধান। এবার উপরের এই যে সমীকরণ, সেখানে সম্পাদিত কার্য
ও আধান উভয় স্কেলার রাশি। সুতরাং আমরা বলতে পারি তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। ধনাত্মক আধানে আহিত বস্তুর বিভবকে ধনাত্মক বিভব বলা হয়, কারণ এই আধানটা যদি একক ধনাত্মক আধান হয় সেক্ষেত্রে একে অসীম থেকে আনার সময় বহিস্থ সংস্থা আধান দুটির পারস্পরিক বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে, ফলে আধানটিতে শক্তি সঞ্চিত হয়। তাই সেক্ষেত্রে ডাব্লু ও ভি ধনাত্মক হয়। অপরদিকে ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভবকে ঋণাত্মক বিভব বলা হয়, কারণ এক্ষেত্রে একক ধনাত্মক আধানটি আধান দুটির পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে ঋণাত্মক আধানটির কাছে সরে আসে। অর্থাৎ এইখানে যদি একটা ঋণাত্মক আধান থাকে, এই আধানের কাছে যদি একটা টেস্ট চার্জ আনা হয়, এই আধানটা আরো এই কাছাকাছি সরে আসে, ঋণাত্মক আধানটির কাছে সরে আসে। অর্থাৎ এক্ষেত্রে আকর্ষণ বল দ্বারা কার্য সম্পাদিত হয়। তাই এক্ষেত্রে ডাব্লু ও ভি একে আমরা ঋণাত্মক ধরি। সুতরাং তড়িৎ বিভব সমান কি দাঁড়ালো? কার্য বাই আধান। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আসবো বিভব প্রভেদ, যেটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। এক্ষেত্রে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তা ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ। অর্থাৎ আমি যদি এখানে একটা তড়িৎ ক্ষেত্র ধরি, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু ধরলাম, এ বিন্দু, বি বিন্দু। সুতরাং এই এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে আনতে যে কার্য হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেটাই হচ্ছে বিভব প্রভেদ। আমরা যদি ধরে নিই এ বিন্দুতে বিভব VA আর বি বিন্দুতে বিভব VB, এবং আমরা আরো ধরে নিচ্ছি একক ধনাত্মক আধানকে এ হইতে বি তে আনতে এবার তড়িৎ ক্ষেত্রের এই দুইটি বিন্দু এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ বলতে একটি একক ধনাত্মক আধানকে এ হইতে বি তে আনতে কোনো বাহ্যিক সংস্থা দ্বারা কৃতকার্য বোঝায়। কাজেই একটি আধান প্লাস কিউকে আমরা যদি ধরি এ থেকে বিতে আনতে হবে, এবং তার ফলে একটা বাহ্যিক সংস্থাকে যদি কার্য করতে হয় যার মান আমরা ধরে নিচ্ছি WAB, এই পরিমাণ কার্য করতে হয়, তবে বিভব প্রভেদ ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? যেটা লিখবো আমরা VB মাইনাস VA, এইভাবে কি লিখবো? WAB ডিভাইডেড বাই
কিউ। এইভাবে কোনো একটি জায়গার বিভব প্রভেদ আমরা পরিমাপ করতে পারি। এখন কৃতকার্য WAB পজিটিভ হবে যদি বি বিন্দুর বিভব এ বিন্দু অপেক্ষা বেশি হয়, অর্থাৎ VB গ্রেটার দেন VA হয়। WAB নেগেটিভ হবে যদি VB লেস দেন VA হয়, অর্থাৎ বি বিন্দুর বিভব এ বিন্দুর থেকে কম হয়। আবার WAB শূন্য হবে যদি VB আর VA সমান হয়, অর্থাৎ দুটি বিন্দুতে বিভব প্রভেদের মান অভিন্ন হয়। এই ঘটনাগুলো দেখা যেতে পারে। এখন যদি VB গ্রেটার দেন VA হয়, তবে একটি ধনাত্মক আধানকে অসীম থেকে VBতে আনতে, অর্থাৎ অসীম থেকে বি বিন্দুতে আনতে বহিঃস্থ সংস্থা দ্বারা কৃতকার্য আধানটিকে অসীম হইতে এ বিন্দুতে আনতে কৃতকার্য অপেক্ষা বেশি হবে। অর্থাৎ বলতে পারি এ অপেক্ষা বিতে ধনাত্মক আধানটির স্থিতিশক্তি বেশি। কাজেই উক্ত আধানটিকে অবাধে যদি চলতে দেওয়া হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বলের ক্রিয়ায় বি হইতে এতে আধানটি পৌঁছাবে বা যাবে। অপরদিকে ঋণাত্মক আধান যদি নিয়ে কাজ করা হতো, এর বিপরীত ঘটনাটা ঘটবে। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কোনো তড়িৎ ক্ষেত্রে, এটা আমি একটু লিখছি, কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি মুক্ত ধনাত্মক আধান ওই ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বলের ক্রিয়ায় সর্বদা উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্নতর বিভবের অঞ্চলে গমন করে। অপরদিকে বলতে পারি ঋণাত্মক আধানগুলো নিম্নতর বিভব অঞ্চল থেকে উচ্চতর বিভবের অঞ্চলে গমন করে। উচ্চতর বিভব কোনটা? VB, VA। নিম্নতর বিভব এই যে লিখেছি, এর মানটা কম। সুতরাং এরকম ক্ষেত্রে, এটা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম যদি কোনো জায়গা থাকে, এটা যদি তড়িৎ ক্ষেত্র ভাবি, তাহলে একটা টেস্ট চার্জকে যদি আনা হয়, তাহলে কি দেখা যাবে যে এই ক্ষেত্রে টেস্ট চার্জটা এইখান থেকে এই দিকে যাবে। অবশ্যই এই ক্ষেত্রে ধরার সময় আমরা বারবারই ধরবো যে যে টেস্ট চার্জটা মুভ করছে সেটা খুবই ধীরে ধীরে মুভ করছে, যে এই তড়িৎ ক্ষেত্রটাকে সে কোনোভাবেই ডিস্টার্ব করছে না, এইটা ভেবেই এই কল্পনাটা আমাদের করতে হবে। কাজেই তড়িৎ বিভবের এই যে ধারণা, তার সাহায্যে
তড়িৎ ক্ষেত্রের এক স্থান থেকে অপর স্থানে কোনো আহিত বস্তু যাইবার প্রবণতা সম্পর্কে জানা যায়। আর এইখানেই বিভবের ধারণার গুরুত্ব। এবার আমরা দেখব দুটি বিন্দুর বিভব প্রভেদ ওদের সংযোগকারী পথের উপর নির্ভর করে না। এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা একটু অঙ্কন করে নিই। ধরে নেওয়া যাক কিউ একটা বিচ্ছিন্ন আধান যেটা মূল বিন্দুতে অবস্থান করছে। এটা একটা বিচ্ছিন্ন আধান। সুতরাং এই আধানটার জন্য এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আমরা এই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটো বিন্দু ধরে দিচ্ছি, এ বি। এই বিন্দুটির অবস্থান ভেক্টর আর এ, এই বিন্দুটির বি বিন্দুটির অবস্থান ভেক্টর আর বি। আমরা ধরে নিচ্ছি যে একটি একক ধনাত্মক আধান এ থেকে বিতে যাচ্ছে এই এ পি বি এই পথ অনুসরণ করে। সুতরাং এ থেকে বিতে যেতে বাহ্যিক সংস্থাকে যে কৃতকার্য করতে হয় WAB, এর মান আমাদের নির্ণয় করতে হবে। এবার এই পথটির ওপর অবস্থিত এই বিন্দুটিকে আমরা পি ধরে নিলাম। এই পি বিন্দুর ওপর একটা ক্ষুদ্র পথদৈর্ঘ্য ডিএল আমরা ধরে নিলাম। এই অংশটা হচ্ছে ডিএল। আর এই পি বিন্দুটা অবস্থান ভেক্টরটা হচ্ছে আর, অর্থাৎ এইটা হচ্ছে আর। সুতরাং পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? ফোর পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা আর এর ইউনিট ভেক্টর। ডিএল এর দৈর্ঘ্য খুব ক্ষুদ্র বলে আমরা ধরে নিতে পারি যে সব বিন্দুতেই তড়িৎ প্রাবল্যের মান ই। এই ডিএল এর ওপর দিয়ে যাওয়ার সময় একক ধনাত্মক আধানটি ওপর ই তড়িৎ বল কাজ করে। এবার বাহ্যিক সংস্থা দ্বারা প্রযুক্ত বল তাহলে কত হবে? মাইনাস ই, যাতে ধনাত্মক আধানটি বিনা ত্বরণে চলতে পারে। অতএব ডিএল পথদৈর্ঘ্য অতিক্রম করতে ডিএল পথদৈর্ঘ্য অতিক্রম করতে
একক ধনাত্মক আধানটির উপর বাহ্যিক সংস্থা দ্বারা কার্য কত হবে? dw সমান হচ্ছে E ডট dl। অর্থাৎ ওই আধানটিকে এপি বি পথে এ থেকে বিতে নিয়ে যেতে বাহ্যিক কারক দ্বারা মোট কার্য কত হবে? এই কার্যটা কোন ক্ষেত্রে? শুধু ডিএল অংশটুকু যেতে। তাহলে মোট কৃতকার্য কত হবে? মোট কৃতকার্য মানে এ থেকে বিতে যেতে মোট কৃতকার্য কত হবে? মোট কৃতকার্য হবে WAB সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ DW, অর্থাৎ মাইনাস এ থেকে বিতে আমরা যাচ্ছি ই ডট ডিএল। এটাকে এই সমাকলনটাকে রেখা সমাকলন বলে। এটা এপিবি পথের ওপর সমাকলনটা করা হচ্ছে। এখন আমরা জানি ই ডট ডিএল সমান হচ্ছে 4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার আর ভেক্টর ইন্টু ডিএল। এইটা পাবো। কিন্তু আর ইউনিট ভেক্টর আর ডিএল এটা সমান আমরা কত লিখতে পারি? ডিএল কস থিটা। এই যে পি বিন্দুটা একটু পাশে এঁকে নিই। এই যে অংশটা, এই ছবিটাকে একটুখানি বড় করে আঁকছি। এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, এটাকে একটু যদি বড় করে এঁকে নিই, যে এইটা হচ্ছে ডিএল, এটা আটটাকে এইটা আর ছিল, আর এর ইউনিট ভেক্টরের দিক তাহলে কোনটা হবে? এই দিকটাই হবে। এবার এইখান থেকে একটা যদি লম্ব টানা হয়, এই কোণটার মান হচ্ছে থিটা। এই অংশটাকে আমরা বলছি ডিআর ধরে নিচ্ছি। সুতরাং এখানে আমরা কি বলতে পারি? ডিআর সমান হচ্ছে ডিএল কস অফ থিটা। অতএব ই ডট ডিএল সমান কত লিখবো আমরা? 4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ডিআর। অতএব WAB সমান কি হবে? এ থেকে বি এর ইন্টিগ্রেশন 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ডিআর। কিউ বাই 4 পাই ইপসাইলন 0 সমাকলনটি করলে কত হবে? 1/r আর এ আর বি আর এ। বি পজিশনে আর এর মান কত ছিল? আর বি, আর এই পজিশনে আর এ। সুতরাং এই দুটো আমরা একসঙ্গে লিখতে পারি কিউ বাই 4 পাই ইপসাইলন 0 আর বি মাইনাস আর এ। এবার কিউ সমান যদি 1 হয়, 1 যেটা আমরা ধরে নিয়েছি, কিউটা হচ্ছে একক ধনাত্মক আধান, তাহলে ভিবি মাইনাস ভিএ সমান আমরা আগে কি পেয়েছিলাম? WAB বাই কিউ। তাহলে এটা সমান কি লিখতে পারি? কিউটা 1 হয়ে গেছে, তাহলে কি লিখতে পারি? WAB। সুতরাং এই সমীকরণে যদি এই মানটা লিখি তাহলে কত পাবো? WAB এর জায়গায় আমরা কি লিখবো? ভিবি মাইনাস ভিএ সমান কত লিখবো? কিউ বাই 4 পাই ইপসাইলন 0 1 RB মাইনাস 1/RA। অর্থাৎ এ এবং বি বিন্দুর বিভব প্রভেদ কেবলমাত্র এ এবং বি
এই দুটো বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে। এই যে আরবি আর এ, কিন্তু বিন্দু দুটি সংযোগকারী যে পথ, এই যে পথটা, এই পথটার ওপর নির্ভর করে না। এটাই আমাদের প্রমাণ করতে হতো।